ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা আসছে লাস্ট, এই ইকুয়েশনটা থেকে আমরা কি T3 টা বের করতে পারবো। কারো আসছে দেখেন তো T3 1780.44 কত 1780.44 1780.44 কেলভিন। ওকে, তাহলে এই মানটা আমার একটা আনসার। এরপরে আমাকে কি কোশ্চেন করছিল, এরপর আমাকে কোশ্চেন করছে দ্য ম্যাক্সিমাম সাইকেল প্রেসার, তার মানে এই সাইকেলের প্রেসারটা ম্যাক্সিমাম কোন জায়গায়, P3 এই তো। তো P3 বের করতে পারবেন না? বের করা যাবে রাইট? P3 হ্যাঁ, P3 বের করা যাবে। দেখেন আবার কম্প্রেশন রেশিওর ওই সূত্রটা বসান, P1 ভাগ P2 P1 ভাগ P2 B2 ভাগ B1 হোল টু দ্য পাওয়ার গামা গামা। হ্যাঁ, তাহলে P1 কত 100 কিলো প্যাসকেল, তাহলে P2 জানি না, B2 বাই B1 এর মান 1/8 1.4। এখান থেকে আপনি P2 পাচ্ছেন, পাচ্ছেন কিনা? জি ভাই পাচ্ছি। কত আসছে 1837.91, এত বেশি আসছে, আল্লাহ জানে কি হয়েছে। ভাইয়া ঠিক আছে। হ্যাঁ এটা আসছে না, তাহলে P2 এটা আসছে। এখন দেখেন এই যে 2 এবং 3, এই যে 3 তো আমার তো টার্গেট তো 3 বের করা, তো 2 এবং 3 এর সাথে রেফার করেন তো এরা কোন প্রসেস, 2 এবং 3 কনস্ট্যান্ট ভলিউম প্রসেস কিনা। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হওয়ার কারণে আমরা এই 2 এবং 3 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, সো এদের পিভিটি রিলেশন কি লিখতে পারবো, P1 ভাগ P2 T1 ভাগ T2, এটা লিখতে পারি না? P3 বাই P2 হ্যাঁ 3 হবে। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটু বলে দিও, আমি এগুলা তাড়াহুড়ো করে লিখতেছি তো, এক্সাইটমেন্ট কাজ করতেছি। 1837.91 আর T1 হবে না তো, এটা T2 হবে। তাহলে উপরে T3 হবে। T2 হ্যাঁ সেটাই তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কি কি লিখলাম এখন। ঠিক আছে দেখো তো, ঠিক আছে ভাইয়া। তাহলে T3 আমরা কত আসছে, T3 আমরা একটু আগে বের করছিলাম রাইট, কত বলছিলা তুমি 1780.44 ও 1780. 1780 হ্যাঁ তাহলে 1780.44 এবং T2 টা কত আসছিল 666.25 666.524। আচ্ছা, তাহলে এখান থেকে P3 টা বের করতে পারবো। সবাই বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তারা তো ভালোই, যারা বুঝতে পারছেন না তারা কিন্তু বলেন যে কোন জায়গায় বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতেছে। তো এখান থেকে আমরা P3 টা বের করলাম। এখন আমাদের নেক্সট কোশ্চেনটাতে কি চাইছে আমরা একটু দেখি। পাওয়ার পয়েন্টের এটা তো চালু হইতে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ আসছে। এরপর বলছে দা নেটওয়ার্ক, নেটওয়ার্ক বের করতে পারবেন, রেজাল্টেন্ট ওয়ার্ক, কাজ বের করতে বলছে। তো দেখেন আপনি একটু চিন্তা করেন তো, আপনাকে এইভাবেই যদি কাজটা বের করতে হয় আপনার জন্য একটু প্যারা হয়ে যাবে। প্যারা বলতে কেন হবে, আপনার প্রথমে কিউ ইন তো আসেই, এই যে Q2 এই জিনিসটাও বের করতে হবে। এই জিনিসটা বের করলে আপনি কি লিখতে পারবেন, কাজ বের করতে পারবেন। কাজ বের করতে পারবেন। তার মানে আমরা কাজের যে সূত্রটা জানি যে W নেট সমান Q ইন মাইনাস Q আউট, এই সূত্রটা জানি। তাহলে Q ইন আমার দেওয়া আছে
বাট কিউ আউট কিন্তু আমি জানি না। তো কিউ আউট বের করা কিন্তু আপনার জন্য একটু প্যারা হয়ে যাবে। কেন? কারণ আপনার এই 4 এর ভ্যালুটাও আনতে হবে আগে। 4 এর ভ্যালুটা এনে তারপরে 1 এবং 4 এর রিলে প্রসেসের কিউ বের করলে আপনি এই কিউ আউটটা পাবেন। তো আমরা ওই ঝামেলাটাতে যাব না। হ্যাঁ, আমরা একটু ব্যতিক্রম ভাবে করব। ব্যতিক্রম অনেকের কাছে ব্যতিক্রম, আবার অনেকের কাছে এই ব্যাপারটা কমন এবং মজাও পায়। আপনি এটা যেহেতু ভালো। অটো সাইকেল, আপনি সরাসরি এটার এফিসিয়েন্সি বের করে ফেলেন। দক্ষতার মাধ্যমে বের করে দেয় ইজিলি। হ্যাঁ, দক্ষতার মাধ্যমেই বের করা এটা সহজ হবে। হ্যাঁ, এখানে কত আসে এফিসিয়েন্সি দেখেন তো। (56.4%) এখানে একটা 100 লিখবেন কিন্তু। হ্যাঁ, এটা তো আপনারা জানেনই। ওকে, তাহলে ইফিসিয়েন্সি যেহেতু আমরা বের করছি, আমরা এই জিনিসটা লিখতে পারি না ইফিসিয়েন্সি সমান নেটওয়ার্ক বাই কিউ সাপ্লাই। তাহলে ইফিসিয়েন্সি আপনি পাইলেন 0.564, ডাব্লিউ নেট আপনি জানেন না, এবং কিউ সাপ্লাই দেওয়া আছে 800। এখান থেকে আপনি ডাব্লিউ নেটটা বের করেন সরাসরি। চারশো 51.2, ওই যে ডাব্লিউ নেটের এককটা এখানে হয়ে যাবে কিলোজুল পার কেজি। ঠিক আছে, এই পর্যন্ত তো সবাই বুঝছেন না? এই যে ডাব্লিউ নেট, এটা একটা আনসার আমাদের। এর পরের কোশ্চেনটাতে কি বলছে? দা ইঞ্জিন থার্মাল ইফিসিয়েন্সি। ও, আমরা এটা বের করছি অলরেডি। এই ডাব্লিউ বের করার জন্য আমরা এই থার্মাল ইফিসিয়েন্সিটা বের করছি। সো এটা আনসার। মিন ইফেক্টিভ প্রেসার, এই জিনিসটা দেখেন, মিন ইফেক্টিভ প্রেসার, এটাও আপনি জানেন। হ্যাঁ, মিন ইফেক্টিভ প্রেসারের সূত্রটা কি? প্রতি মিন, কেজিতে নেবে। হ্যাঁ, মিন ইফেক্টিভ W প্রেসারের by সূত্রটা PS, হচ্ছে ওয়ার্ক ডান W by PS, বাই স্ট্রোক ভলিউম। হ্যাঁ, অর্থাৎ প্রতি স্ট্রোকে কি পরিমাণ কাজ পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার মিন ইফেক্টিভ প্রেসার। তো এই ওয়ার্ক ডানটা আপনি পাইছেন কিনা একটু আগে? 451। 451.2। আচ্ছা, 77 পাইছিলাম ভাই, দেখ। ও হ্যাঁ, স্ট্রোক ভলিউমটা, স্ট্রোক ভলিউম কোনটা এখানে? স্ট্রোক ভলিউম কোনটা? B1 না? জি, B1 থেকে B2। রাইট, B1 পুরাটা কিন্তু স্ট্রোক ভলিউম। দেখেন তো, ভালো মতো বুঝেন আগে। এই B1 পুরাটা কি স্ট্রোক ভলিউম? B1 কিন্তু এখান থেকে, B1 কিন্তু এই অ্যাক্সিস থেকে। আপনার স্ট্রোক ভলিউম হচ্ছে এই জায়গাটা, কারণ আপনার জন্য এটা হচ্ছে টিডিসি, এটা হচ্ছে বিডিসি। বুঝেন? আপনার এই জায়গাটা হচ্ছে টিডিসি এবং এই জায়গাটা হচ্ছে না ভাই, বিডিসি। তাইলে ভাই আমার, 2 পর্যন্ত। রাইট, আমার পিস্টনটা এই 1 থেকে 2 পর্যন্ত যাওয়াই মানে স্ট্রোক ভলিউম, রাইট? জি ভাই। হ্যাঁ, তাহলে আমি স্ট্রোক ভলিউম সমান কি লিখবো? B1 মাইনাস B2। বুঝছেন? আচ্ছা, এখন আসেন, এই B1 আপনি জানেন না, B2 আপনি জানেন না, বাট কম্প্রেশন রেশিওটা জানেন। কি করবেন বলেন তো? তাহলে P1 যেহেতু জানি, T1 যেহেতু জানি, আমরা B1টা বের করে ফেলি। B1 সমান তাহলে কি? MR T1 বা P1। এখান থেকে আপনি B1টা বের করেন, 1 কেজি, আর এর মান হচ্ছে 0.296, T1 হচ্ছে 17 মানে 17 প্লাস 273, আর P1 কত? 100 কিলো প্যাসকেল। এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে প্যাসকেলে নেন। এখান থেকে P1 বের করেন। সরি, এই জায়গাটা কিন্তু কিলো জুলে আছে কিন্তু। হ্যাঁ, তো এটাকে আমরা যেহেতু কিলো প্যাসকেলকে নিউটনে নিয়ে গেছি, তাহলে এরও কিলো শুধু জুলেই রাখতে হবে। পয়েন্ট 8584 মিটার কিউব। এই B1 আপনি পেয়ে গেছেন।
এখন যেহেতু আপনার কাছে কম্প্রেশন রেশিও আছে, আপনি এই জিনিসটা লিখতেই পারেন, b1 ভাগ b2 সমান 8, তাহলে b2 সমান হচ্ছে 8/b1, তাহলে 8.8584, সরি 9.31. 0.1073, 451.2, b1 হচ্ছে 0.8584 মাইনাস 0.1073, ঠিক আছে? এখানে কত আসে দেখেন, 600। এখন এর এককটা কি হবে? এককটা দেখেন, এর এককটা কি? কিলোজুল, রাইট? ওয়ার্ক ডানের এককটা কি আসছিল? কিলোজুল আসছিল না? কিলোজুল পার কেজি। আর এটা হচ্ছে মিটার কিউব, এটা কি হবে? নিউটন পার মিটার স্কয়ার হবে না? নিউটন পার মিটার স্কয়ার। এই যে এই কেজিটাকে নেগলেক্ট করেন, এটা পার কেজিতে কাজ দেওয়া আছে, এই কারণে কেজি থেকে যাবে। এই সবাই বুঝছেন মিন ইফেক্টিভ প্রেসার? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা এটা আমরা সবাই একটু করি। ভাই এইটা একটু আবার একটু বুঝি, ইনএফেক্টিভ প্রেসার। হ্যাঁ আচ্ছা, আমি আবার বলতেছি, দেখেন মিন ইফেক্টিভ প্রেসারের সূত্রটা হচ্ছে ওয়ার্ক ডান পার স্ট্রোক ভলিউম। আপনার কাছে যদি এট এনি কস্ট পুরো সাইকেলের ওয়ার্ক ডানটা আপনি জানেন, ওই ওয়ার্ক ডানটা বসাবেন, স্ট্রোক ভলিউমটা হচ্ছে এই বি1 থেকে বি2টা বিয়োগ করবে। দেখেন এগুলো খুবই মজার একটা জিনিস, বি1 এর সাথে বি2 রেশিও করলে হয় কম্প্রেশন রেশিও, বি1 থেকে বি2 বিয়োগ করলে হয় স্ট্রোক ভলিউম। ঠিক আছে? তাহলে এই স্ট্রোক ভলিউম সমান বি1 মাইনাস বি2 লিখবো। এখন বি1 এর মানটা বসাবো, মাইনাস বি2 এর মানটা বসাবো, বসানোর পর যেটা আসবে সেটা। এখন এটা মিন ইফেক্টিভ প্রেসার, এর নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেসার। ঠিক আছে? প্রতি স্ট্রোকে কি পরিমাণ কাজ আমি পাচ্ছি, এবং কাজ পাচ্ছি কার মাধ্যমে? পিস্টনের মাধ্যমে। ওই পিস্টনটার মধ্যে কি পরিমাণ প্রেসার পাচ্ছি আমি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমাকে পিস্টনের প্রেসার লাগবে না, আপনি আমাকে পিস্টন কি পরিমাণ লোড দিচ্ছে সেটা দেখান, তাহলে আপনি প্রেসারকে করে লেখেন, এফ ইকুয়াল পি এ, এভাবে লেখেন। এই মিন ইফেক্টিভ প্রেসারটা এখানে বসান আর পিস্টনের এরিয়াটা বসান, আপনি ফোর্স পেয়ে যাবেন, পিস্টন কি পরিমাণ ফোর্সে আপনাকে ধাক্কাটা দিল। হ্যাঁ, এখন বুঝছেন? এটা কি কোশ্চেন করছিল কে? চন্দন নাকি আমি? সোহেল। চন্দন ডাটার কারণে ক্লাস করতে পারতেছে না, এমবি নেই। কে বলছে আমি ক্লাস করতেছি? ও ক্লাসে ঢুকছিস কখন? আমি খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডিজেল সাইকেলের একটা দুটো ম্যাথ দেখি। হ্যাঁ, আমি মোটামুটি যে অটো সাইকেলের যে ম্যাথটা নিছি, এটাতে মোটামুটি আপনাদের অটো সাইকেলের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। এখানে প্রায় সবগুলো সূত্রে আসছে, সবগুলোই আছে এখানে দিবে। ওকে, আমরা পরের, হ্যাঁ এই ম্যাথটা দেখেন। An air standard diesel cycle has a compression ratio 16, হ্যাঁ, এবং ভাইয়া একটা কথা ছিল, বলে ফেলো। ভাই আমাদের কি কার্নট সাইকেলটা কি ইম্পর্টেন্ট না? ইম্পর্টেন্ট তো, ওটা হিট ইঞ্জিনে একটু করে বলে দিব, ওটা অত ও গুরুত্ব আচ্ছা না আর কি। তারপরে কান্নরটা আমি আজকে একটু করে দেখাবো তো। আচ্ছা ঠিক। And diesel cycle has a compression cycle, আরো 4টা আছে পিছনে, ম্যাথগুলো করে নাও আগে, আবার এক্সামও আছে তোমার আজকে। কম্প্রেশন রেশিও 16, কাট অফ, আমি মানগুলো একটু লিখে নি, হ্যাঁ আপনারা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়েন। রো হচ্ছে 2, at the beginning of the compression process air is at 97 kilopascal, তার মানে কম্প্রেশনের শুরুতে প্রেসারটা হচ্ছে 97 kilopascal এবং টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। Account for the variation of specific heat with temperature. The properties of air at room temperature. CP এর মান দেওয়া আছে 1.005 কিলোজুল পার কেজি কেলভিন, আর CV এর মানও দেওয়া আছে 0.718
এবং সেম ইউনিট, আর এর মানও দেওয়া আছে 0.287, সেম ইউনিট, কে এর মান দেওয়া আছে 1.4। ডিটারমাইন এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। ওকে, আপনাকে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সিটা বের করতে বলছে। তাহলে এটা কি সাইকেল? ডিজেল সাইকেল। সো ডিজেল সাইকেল যেহেতু আমাদেরকে বলছে, ডিজেল সাইকেলের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি সূত্রটা আমরা লিখে ফেলি। কত ছিল? 1 - 1/RC টু দি পাওয়ার গামা মাইনাস 1 ব্র্যাকেট রো গামা মাইনাস 1 গামা ইনটু রো মাইনাস 1, এটাই সূত্র ছিল, রাইট? এখন এখানে 1 জানি, আরসি দেওয়া আছে, গামা তাও দেওয়া আছে, এই রোটা আমরা জানি না, এই রোটা আগে আমাকে বের করতে হবে। তাহলে রো সমান আমরা কি জানি? রো কি? রো দেওয়া আছে ভাইয়া, P2 কাট টু অফ। দেওয়া আছে। ও, রো দেওয়া আছে, রোটা কিন্তু কাট অফ রেশিও, ওটার মানও দেওয়া আছে 2। যদি দেওয়া না থাকতো তাহলে আমি একটু বলি, যদি দেওয়া না থাকতো কি করতেন? আপনি ডিজেল সাইকেলটা আঁকেন 1 2 3 4, এই যে এটা পিভি ডায়াগ্রামটা আমি আঁকলাম। এই যে 3 এবং এই 2 এর ভলিউমের যে চেঞ্জ, হ্যাঁ, যে রেশিও, সেটাই আপনার ভলিউমের রেশিওটা, কিন্তু বিয়োগফলটা না। হ্যাঁ, এটা যেহেতু কাট অফ রেশিও বলছে, এটা যদি কাট অফ ভলিউম বলতো, কথা বুঝেন কিন্তু, কাট অফ ভলিউম, কাট অফ ভলিউম বললে আপনি B3 - B2 লিখতেন, কিন্তু আপনাকে বলছে রেশিও, সো দ্যাটস ওয়াই আপনি লিখবেন B3/B2। হ্যাঁ, তাহলে রো সমান B3/B2, এটা হচ্ছে আমার কাট অফ রেশিও। এখন আমি আরেকটা কথা বলছি যে, কাট অফ হ্যাঁ হ্যাঁ শিওর, ভাই, কাট অফ ভলিউমটাই কি দিয়ে প্রকাশ করে? এটা তো সচরাচর অ্যাভেলেবেল না, এই কারণে কি দিয়ে প্রকাশ করে এটাও আমার মাথায় নাই, তবে চাইলে, হ্যাঁ, আপনাকে যদি চাই আর কি, এটা কি দিয়ে প্রকাশ করে বলতে, এটা কি এটার ইউজ নাই, বেসিক্যালি কথা হচ্ছে এটার ইউজ নাই, যার কারণে এটা কি দিয়ে প্রকাশ করে সেটা আমার মাথায় নেই। তবে আপনাকে যদি বের করতে বলে, আপনি কাট অফ ভলিউম ইকুয়াল B3 - B2 যে ভলিউম ডিফারেন্স, এটা লিখতে পারেন, সমস্যা নেই। ওকে, তাহলে এই কাট অফ রেশিওটা যদি এইভাবে ভলিউম আকারে আপনার বের করতে পসিবল না হয়, আপনাকে যদি পার্সেন্টেজ অফ স্ট্রোক কততে কাট অফটা ঘটতেছে সেটা বলে দেয়, তাহলে আপনি সূত্র লিখবেন 1/RC - 1 ইন্টু পার্সেন্টেজ অফ স্ট্রোক, এই সূত্রটা লিখবেন, রো সমান শর্টকাট সূত্র। যদি পার্সেন্টেজ অফ স্ট্রোক বলা থাকে, যদি পার্সেন্টেজ অফ স্ট্রোক বলা থাকে, আপনি এই সূত্রটা লিখবেন। মনে করেন আমি আপনাকে বলে দিলাম যে কাট অফ ঘটে, সেভাবে বললাম যে কাট অফ ঘটে স্ট্রোকের 10%, তাহলে রো এর মান কত হবে বের করেন। রো সমান 1 - RC - 1 RC 1 প্লাস RC - 1 ইন্টু পার্সেন্টেজ অফ স্ট্রোক, তাহলে 1 প্লাস RC এর মানটা আপনি জানেন, এখানে 16 - 1 ইন্টু এই 10%, 10/100, শেষ, আপনার রো এর মান বের হয়ে যাবে। 2.5 আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এই ম্যাথটা এত সহজ হয়ে যাবে এটা আমরা কল্পনা ছিল না, কিন্তু তারপরে করে ফেলেন। কত আসছে এটা? 16 গামা -1, রো এর মান কত? 2, 1.4 - 1, 1.4, 2 - 1, থেকে ভাগ করুন। কারো আসছে? ভাইয়া 0.613। ওকে, তাহলে এরপরে যে ম্যাথটা আপনাকে বলছে এটা পড়েন।
ভাইয়া হ্যাঁ হ্যাঁ শিওর। কে? ভাইয়া ভাইয়া হ্যাঁ প্রান্ত ভাইয়া পার্সেন্টেজ নিয়ে মানে ঝামেলা হয়, মানে আপনার এটা কি সূত্রের শুরুতে 100 দিয়ে গুণ করে এটা লিখতে হবে নাকি পরের লাইনে লিখে না পার্সেন্টেজ দিলে ভালো না হয়? না, এখানে লিখতে হবে, এটা অনেকে ভুল করে, এটা এখানে লেখে না, লাস্টে গিয়ে লেখে, এটা এখানে লিখতে হবে, সূত্রেই লিখতে হবে পাশে ইনটু 100 দিয়ে। বুঝছেন প্রান্ত? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এই ডিজেল ইঞ্জিন হ্যাজ এ কম্প্রেশন রেশিও আর সমান, এখন একটা ব্যাপার আছে প্রান্ত, সেটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি, দক্ষতা জিনিসটা আমরা স্বাভাবিকভাবে পার্সেন্টেজে বলতেই অভ্যস্ত, রাইট? কিন্তু এই মানটাও দক্ষতা, কিন্তু এই যে 0.613 এই মানটাও কিন্তু দক্ষতাই। জাস্ট আমি যখন বলবো যে দক্ষতার কত পার্সেন্ট, দক্ষতা কত পার্সেন্ট, তখনই পার্সেন্টের কথাটা আসে, এবং আমাদের ওটা না বললেও আমরা চিরাচরিত ভাবে ওটা পার্সেন্টেজ আকারে দেখাই বোঝার সুবিধার জন্য। বাট এটাতেও যদি কেউ আনসার লেখে, আপনাকে যদি পার্সেন্টেজ বের করতে বলে আর আপনি যদি এটাতে আনসার লেখেন তাও হবে, এটা ভুল নাই। কারণ আপনি দেখেন এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আপনি যখন ম্যাথে ইউজ করতে যাচ্ছেন, না না পার্সেন্টেজে বের করে দেখেন, ম্যাথে ইউজ করতে গেলে আপনি পার্সেন্টেজটারে কিন্তু আবার পয়েন্টে নিচ্ছেন, কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি, এটা অনেকের কনফিউজড হয়ে যায়। এই প্রান্ত, আপনার প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে? ভাইয়া তাহলে 100টা কি মানে এর পরের লাইনে লিখবো, মানে 0.6138 এর পরের লাইনে মানে 100.38% এভাবে লিখবো? না না, আমার কথা হচ্ছে আপনি যদি 61.3% আকারে আনসারটা দেখান, আপনার প্রথমেই এখানে 100 লিখতে হবে, সূত্রের পাশে 100 লিখতে হবে। আপনি এই মাঝখানে এক্সট্রা কি কোনো কিছু আনতে পারেন চাইলেই? আমরা ম্যাথমেটিক্স এর নিয়মে বা দিয়ে যে লাইনগুলো শুরু করি, ওখানে কি এক্সট্রা কিছু জিনিসকে আমি ঢুকাইতে পারি, নাকি যা ভেরিয়েবল কনস্ট্যান্ট ধরার উপর থেকেই ধরতে হবে? উপর থেকেই ধরতে হবে, ঠিক আছে? আমরা পরের তাহলে তো ম্যাথটা দেখি। হ্যাঁ পুরোটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মানে 1 কে সহ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। হ্যাঁ লেখেন, সমস্যা কি? আপনার ব্র্যাকেট দিতে প্রবলেম? নাহলে পরের লাইনে গিয়ে ব্র্যাকেট দেন। না, উপরের লাইনে ব্র্যাকেট দিলে সমস্যা কি? এই জায়গায় ব্র্যাকেট একটা দেওয়া যায় তো, সেকেন্ড ব্র্যাকেট একটা দিয়ে একচুয়ালি যাবে। আচ্ছা, এই ডিজেল ইঞ্জিন হ্যাজ এ, এই প্রান্ত আপনি কি মানে রিকোয়ার্ড আনসার পান নাই? পাইছি ভাই, হ্যাঁ হ্যাঁ, পাইছি। আচ্ছা সমস্যা না, আপনার তারপরে প্রবলেম হলে আপনি নক দেন। এই ডিজেল ইঞ্জিন হ্যাজ এ কম্প্রেশন রেশিও অফ আর, আর এর মান দেওয়া আছে 20, uses air as the working fluid, the state air at the beginning of the compression process P1 দেওয়া আছে, T1 দেওয়া আছে। প্রসেসটা যখন শুরু হচ্ছে কম্প্রেশনের, তখন P1 এবং T1 দুটো দেওয়া আছে। however the isentropic expansion normally occurring between state 3 and 4, এটা ডিজেল সাইকেলের কথাই বলতেছে, is replaced by a polytropic process। বুঝতেছেন? মানে 3 এবং 4 আপনি এডিএভিটি হবে না, এখানে 3 এবং 4 আপনার পলিট্রপিক প্রসেস চিন্তা করতে হবে। The maximum temperature in the cycle is not to exceed 200 কেলভিন, অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার 2200 না 2200, হ্যাঁ 2200 কেলভিন এর বেশি হবে না। In this analysis, the variation of the specific heats with the temperature will be accounted for, determine efficiency of the cycle এবং find the mean effective pressure। ঠিক আছে, এই একটা হোমওয়ার্ক আপনাদের জন্য, দেখি এটা কেমন পারেন ডিজেল সাইকেল। আর এটা একটু জটিল তো, এটা আমি করাবো না এখন, এটা আপনারা ট্রাই করিয়েন। আপনারা কি রাগ করতেছেন? মাসুদ, দীপ্ত? না ভাইয়া। না ভাইয়া। ঠিক আছে, এটা পারবেন পারবেন, এটা এমনি প্রশ্নটা জটিল মনে হচ্ছে, বাট আপনি ট্রাই করলে পারবেন। এরপরের এই ম্যাথটা দেখেন, উপরের ম্যাথটা, একটি আইডিয়াল ডিজেল ইঞ্জিনের সংকোচনের শুরুতে এবং শেষে তাপমাত্রা দেওয়া আছে। ও সরি সরি, দেখেন একটি আইডিয়াল ডিজেল ইঞ্জিনের সংকোচনের শুরুতে, সংকোচন মানে কম্প্রেশন,
শুরুতে এবং শেষে তাপমাত্রা যথাক্রমে 57 ডিগ্রি সেন্টিগ্রেড ও 603 ডিগ্রি সেন্টিগ্রেড। সম্প্রসারণের শুরুতে এবং শেষে তাপমাত্রা দেওয়া আছে। সাইকেলটি তাপীয় দক্ষতা নির্ণয় করো। ইন্ডেক্স হচ্ছে 1.4। যদি কম্প্রেশন রেশিও 14 হয় তবে শুরুতে চাপ 1 বার হলে সর্বোচ্চ চাপ কত? একদম ইজি একটা ম্যাথ ডিজেল সাইকেলে। জাস্ট ডিজেল সাইকেলটা রাখবেন, যে মানগুলো দেওয়া আছে ওগুলো লিখবেন, লেখার পর আপনি ম্যাথটা করা শুরু করবেন, দেখবেন যে আপনার ম্যাথ হয়ে গেছে। নাকি করে ইন্ডেক্স দেব? ইন্ডেক্সটা কি ভাইয়া? ইন্ডেক্সটা কি ভাইয়া? ইন্ডেক্সটা হচ্ছে ডিজেল সাইকেলের কম্প্রেশন এবং এক্সপানশন হচ্ছে কোন প্রসেসে? অ্যাডিয়াবেটিক, রাইট? অ্যাডিয়াবেটিক ইন্ডেক্সটাই দেওয়া আছে 1.4। ঠিক আছে, এখন মানে আমি আর ইটা আর ই যেটা, গামা গামা ও আচ্ছা আচ্ছা। ইন্ডেক্স, অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স, গামাকে অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স বলে, এন কে বলে পলিট্রপিক ইন্ডেক্স। আমি তারপরও ম্যাথটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন কি কি দেওয়া আছে। প্রথমে আমার ডিজেল সাইকেলটার, আমরা একটা ডিজেল সাইকেল আঁকলাম, 1 2 3 4। এখন এই ডিজেল সাইকেলের শুরুতে তাপ দেওয়া আছে T1, T1 দেওয়া আছে কত? 57 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 603 ডিগ্রি সেন্টিগ্রেড। সংকোচনের শুরুতে এবং শেষ, সংকোচনটা তো 1 থেকে 2 এ হবে, রাইট? এখানেই সংকোচনটা হবে। সো P1 বা T1 এবং T2 এর ভ্যালু দেওয়া আছে। সম্প্রসারণের শুরুতে ও শেষে, সম্প্রসারণ শুরুতে হচ্ছে 3 থেকে 4, সম্প্রসারণ শুরুতে হচ্ছে 3 থেকে 4, তাহলে T3 দেওয়া আছে 1950 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T4 দেওয়া আছে 870 ডিগ্রি সেন্টিগ্রেড। সাইকেলটি তাপীয় দক্ষতা নির্ণয় করতে বলছে এবং ইন্ডেক্স গামার মান দেওয়া আছে 1.4 এবং কম্প্রেশন রেশিও আরসি এর মান দেওয়া আছে 14 এবং শুরুতে চাপ P1 দেওয়া আছে 1 বার। এই তাহলে আমি কি বলছি, এই যে T1 কম্প্রেশনের শুরুতে তাপ, শেষে তাপ T2, এক্সপানশনের শুরুতে তাপমাত্রা T3 1950, এক্সপানশনের শেষে তাপমাত্রা T4 870। এফিসিয়েন্সি বের করতে বলছে, গামার মান 1.4 দেওয়া আছে যেটা ইন্ডেক্স আকারে লেখা ছিল, আরসি এর মান 14, P1 এর মান 1 বার। এখন আপনি এফিসিয়েন্সির সূত্রটা লেখেন। এফিসিয়েন্সির সূত্রটা আপনি লিখতে গিয়ে দেখতেছেন আপনি এটাই লিখবেন, রাইট? কাট অফ রেশিওটা বের করে নিতে হবে। হ্যাঁ, এই যে কাট অফ রেশিওটা, কাট অফ রেশিওটা এখানে বের করার কি কোনো ওয়ে আছে? দেখেন তো। টেম্পারেচার দেওয়া আছে, টেম্পারেচারের সাথে আমি ভলিউমের করলে পেয়ে যাবো ভাই। পাবেন। সূত্র যেটা জি T2/T3 = B3 - B2 হ্যাঁ এর হ্যাঁ উপর গামা হ্যাঁ, -1। P1 আর T1 দেওয়া আছে, আপনি B1 বের করতে পারবেন, আরসি থেকে B2 বের করতে পারবেন, রাইট? ওই B2 এবং B3, হ্যাঁ বুঝেন, B2 আপনি পেলেন, B3 কি করবেন? আপনি এইভাবে বের করতে চাচ্ছেন যে B1 আগে বের করেন, এম আর ভাইয়া T1। টেম্পারেচার দিয়ে বাইর করলে, টেম্পারেচার দিয়ে বাইর করলে চারটাই হ্যাঁ তো দেয়া আছে। হ্যাঁ, তাও দেওয়া, তাও হবে। এটা ভাই বেসিক্যালি আমি সরাসরি কাট অফ রেশিওতে পেয়ে যাচ্ছি, B3/B2 মানে পেয়ে যাবো সরাসরি। না না না, আপনি সরাসরি পাবেন যদি এটা কনস্ট্যান্ট প্রেসার কনসিডার করেন। আপনি বুঝছেন? কনস্ট্যান্ট প্রেসার, এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এখানে রিলেশন আসবে কি? B1 ভাগ B2, P1 B1 T1, T1 ভাগ, সরি এখানে 2 আর 3 লিখি, হ্যাঁ, 2 3 2 3, এই রিলেশনটা, এই রিলেশনটা থেকে দেখেন তো, একটু ঘুরাই দেন, জাস্ট B3 ভাগ B2 করেন আর T3 ভাগ T2 করেন। আপনি এই T3/T2 করলেই তো আপনার B3 ভাগ B2 চলে আসতেছে। ম্যাথটা অনেক সহজ করে ফেলছেন আপনারা দুজনেই, আমাকে বলে ম্যাথটা অনেক সহজ করে ফেলছেন। ঠিক আছে, এই যে রো চলে আসছে B3/B2 থেকে, তো ভাই B3/B2, আমি এটাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ মাসুদ, আমি বুঝছি। আমি একটু জটিল ভাবে চিন্তা করতেছিলাম বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বুঝছো? জি ভাই বুঝছি। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে এই ম্যাথটাও করে ফেলবা। ওকে, আমরা এই আর কয়েকটা সাইকেল নিয়ে বকবক করবো, এগুলোর ম্যাথ তেমন একটা নাই। এরপরে
পরীক্ষা আছে আর কি আপনাদের, পরীক্ষা আছে যে এটা মাথায় রাখেন, আমি ভুলে যাবো আবার। এখানে আরেকটা ম্যাথ আছে, এটা পারবেন। তো দেখেন এখানে কার্নোট সাইকেল দেওয়া আছে, কার্নোট সাইকেলের চিত্র দেওয়া আছে। এই যে কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। স্টার্লিং সাইকেলের পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম দেওয়া আছে। এগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এগুলা বোঝার কিছু নাই, এগুলার অ্যাপ্লিকেশন একটু হায়ার লেভেলে গিয়ে এগুলার অ্যাপ্লিকেশন হয় আর কি। আর সচরাচর আপনারা করলেও এটা ছোটখাটো ম্যাথ গুলা, ইফিসিয়েন্সির ম্যাথ গুলা আসতে পারে, ঠিক আছে। তো এখানে কার্নোট সাইকেলের ব্যাপারটা আমি একটু বলি। কার্নোট সাইকেল হচ্ছে বেসিক্যালি ওরা আদর্শ সাইকেল বলে। এখানে দুইটা প্রসেস আইসোথার্মাল এবং দুইটা প্রসেস অ্যাডিয়াবেটিক। তা আইসোথার্মাল যে প্রসেস গুলা, এগুলা আসলে বাস্তবিক পক্ষে রিয়েলিস্টিকে এই আইসোথার্মাল প্রসেস গুলা মেনটেন করা পসিবল না, যার কারণে আমরা এই কার্নোট সাইকেলটাকে আসলে প্রপারলি ইউজ করতে পারি না। মোটামুটি ইউজ নাই বললেই চলে কার্নোট সাইকেল। বাট কার্নোট সাইকেলের উপর বেস করে অনেকগুলা সাইকেল তৈরি। আপনাদের কারো মাইক্রোফোন চালু? আমির সোহেল মাইক্রোফোন অফ কর। ভাই ভাই জাহেদের মাইক্রোফোন অন। এই কাদের মাইক্রোফোন অন, এটা বন্ধ করো। আচ্ছা স্টার্লিং, এরপর হচ্ছে এই দেখেন ইফিসিয়েন্সি সূত্র সেম, ওয়ার্ক ডান বাই কিউ ইন, এবং এই কিউ এইচ কে আমরা ডাব্লিউ প্লাস কিউসি লিখতে পারবো। এখানে এইচ আর সি মানে হচ্ছে হট সাইড এবং কোল্ড সাইড, এই দুইটা জিনিস দিয়ে প্রকাশ করছে আর কিছু না। তাহলে কার্নোট সাইকেল ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা এই রিলেশনটা লিখতে পারি। এটা এই দুইটা সেম, এটা আমরা দেখছি রেফ্রিজারেশনে, ওই যে টি কিউর জায়গায় আমরা টি লিখে ফেলে সরাসরি, বেসিক্যালি এটা এই জিনিসটা থেকে আসে। দেখছেন এখানে এই কিউ গুলারে এখন কিন্তু টি আকারে লিখছে, কিউ গুলোকে এখন আমরা টি আকারে লিখলাম। আচ্ছা এরপর দেখেন স্টার্লিং সাইকেল। স্টার্লিং সাইকেলটাতে এখানে দেখেন প্রেসার এবং ভলিউমের কার্ভ দেওয়া আছে। এখানেও দুটো আইসোথার্মাল প্রসেস এবং আর দুটো হচ্ছে কনস্ট্যান্ট কি ভলিউম প্রসেস। এবং এখানে একটা নোট লেখা আছে দেখেন, আইডিয়াল স্টার্লিং থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কার্নোট এফিসিয়েন্সি। অর্থাৎ বলতেছে যে আদর্শ স্টার্লিং সাইকেলের এফিসিয়েন্সিটা কার্নোট এফিসিয়েন্সির সমান। কারণ দেখেন কেন সমান, এই যে স্টার্লিং সাইকেলেরও ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার আছে এবং কার্নোট সাইকেলেরও ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার আছে। এখন আপনি যদি স্টার্লিং সাইকেলের ম্যাক্সিমাম আর মিনিমাম জানেন, আপনি এই সূত্র বসাই দিলেই কিন্তু এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছেন, একই জিনিস। তো দুটার এফিসিয়েন্সি সেম আসবে, জাস্ট এই কথাটাই বলবো। ভাই সেম কন্ডিশনে কি সকল সাইকেলের না 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 মানে দক্ষতা সমান আসবে? না, ইম্পসিবল ইম্পসিবল। যে সাইকেল গুলার টেম্পারেচার দুইটা স্টেট, একটা প্রসেস ম্যাক্সিমাম এবং আরেকটা প্রসেস মিনিমাম, বুঝেন আপনি? অর্থাৎ ম্যাক্সিমাম একটা টেম্পারেচার T3 এবং T4 এই দুটো একটা টেম্পারেচার সেম, এবং T1 T2 এই দুটার একটা টেম্পারেচার সেম। এই জিনিসটার যখন আপনি কম্বিনেশনটা পাবেন, তখন ওই এফিসিয়েন্সির সূত্রটা কার্নোট এফিসিয়েন্সির সূত্রের সমান হইতে পারে, কিন্তু বাস্তবে এটা সমান না আসলে। তাহলে ইরেকশন সাইকেলটাও সেম হবে, কার্নোটের এফিসিয়েন্সি সমান হতে হ্যাঁ পারে? হতেই পারে, এটাও হইতে পারে। যেহেতু দেখেন এখানে টেম্পারেচার এবং দুইটা, এটা ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার, এটার এফিসিয়েন্সি সমান হইতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা কেন সম্ভব না সেটা আপনারা বুঝেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তা আইসোথার্মাল প্রসেসে কোনো একটা জিনিসকে আমি দেখেন আইসোথার্মালি আমি কোনো একটা জিনিসকে কম্প্রেসড করতেছি। তো আইসোথার্মালি কোনো একটা জিনিসকে আদৌ কি কম্প্রেস করা পসিবল, এটা চিন্তা করেন না একটু। আপনি তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে কোনো একটা জিনিসকে কম্প্রেস করলে ওটা আসলেই কি কম্প্রেসড পিওরলি? এত কম্প্রেস করা মানে কি? কম্প্রেস করা মানে কি বলেন? কম্প্রেস করা হচ্ছে প্রেসারটা বাড়ানো। প্রেসার বাড়ানো, তাপমাত্রা এমনি কিছুটা বাড়বে, এমনিতেই বাড়বে কিছুটা, আপনি ওটাকে ধরে রাখা পসিবল না, যার কারণে এগুলো ইম্পসিবল সাইকেল। বিশেষ করে কার্নোটটা ইম্পসিবল। ওই কার্নোটকে মোটামুটি এফিসিয়েন্ট করতেছে এই স্টার্লিং এবং এরিকসন, জুল, এগুলা মোটামুটি কার্নোটকে এফিসিয়েন্ট করতেছে। বাট কার্নোটের মতো
আদর্শ সাইকেল কোনো সাইকেল নাই, বা ওইটাই আদর্শ, ওইটাকে ইউজ করা যাবে না, এটাই। ভাই প্রশ্নটা ছিল এরকম, হুইচ থার্মোডাইনামিক সাইকেল ফর দ্য সেম কন্ডিশন হ্যাজ হাইয়েস্ট এফিসিয়েন্সি অ্যামং দ্য আদার্স। এখানে বলা আছে অল অফ দিস এর মধ্যে আছে কার্নোট সাইকেল, স্টার্লিং সাইকেল, ইরিকসন সাইকেল। হ্যাঁ, সেম কন্ডিশনে কি সবার মানে এই দক্ষতা সমান কথাটাই তো আসবে? এই কথাটাই তো আমি বলতেছি। আপনি যখন প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, দেখেন না, আপনি ইরেকশন সাইকেলের এফিসিয়েন্সিটা কি লিখবেন বলুন তো? 1 মাইনাস টি মিনিমাম বাই টি ম্যাক্সিমাম লিখবেন কিনা? জি তা আপনি এটা লিখলে তো এটা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি বসাচ্ছেন, আপনার মানটা কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি সূত্রের সমান হচ্ছে কিনা? জি সেম ভ্যালু আসতেছে, এই কারণে অল অফ দিস লিখছে। কেন অল অফ দিস লিখছে? আপনি এদের টিএস ডায়াগ্রাম সেম সেম বলতে এদের ম্যাক্সিমাম এবং মিনিমাম দুইটা স্টেপ জাস্ট, এই কারণে এটা সেম বলছে। আমি কি বুঝাতে পারছি দিন ইসলাম? জি জি ভাই। হুম। এবার আসেন জুল সাইকেল। জুল সাইকেলে জুল সাইকেলটা কিন্তু আমরা মোটামুটি পাওয়ার প্ল্যান্টে একবার করব, ঠিক আছে? তারপর আমি এখানে সাইকেল যেহেতু করাচ্ছি, এই কারণে জুল সাইকেলটা একটু বলি। সেটা হচ্ছে এখানে দেখেন একটা চিত্র দেওয়া আছে, যে কম্প্রেসর, কম্বাসন চেম্বার, টারবাইন, এইসব জিনিস দেওয়া আছে। এটা মোটামুটি একটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট বলতে পারেন, গ্যাস ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। এই এই জায়গায় কম্প্রেসরে আমি গ্যাসটাকে কম্প্রেস করার পর দেন কম্বাসন চেম্বারে ওই কম্প্রেসড করা গ্যাসটাকে কোনো একটা ফুয়েল বা কোনো তাপ দিব, কম্বাস্ট করাবো। মোটামুটি কথা হচ্ছে এটাকে ফুয়েলের সংস্পর্শে এনে এটাকে কম্বাস্ট করাতে হবে। হ্যাঁ, জ্বালাইতে হবে, না জ্বালাইলে আপনি এখান থেকে কিন্তু ক্যালোরি পাচ্ছেন না, ঠিক আছে? এই জ্বালানোর ব্যাপারটা, পোড়া গ্যাসগুলোকে আপনি কি করবেন? টারবাইনের ভিতর দিয়ে ঢুকাবেন, পোড়া গ্যাসগুলোকে ঢুকাবেন কিন্তু। অর্থাৎ কম্বাসন চেম্বারে যে গ্যাসগুলো বের হয়েছে ওই গ্যাসগুলাকেই আপনার টারবাইনের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। এবার এখানে আবার বলিয়েন না যে ভাইয়া টারবাইনের মধ্যে দিয়ে তো স্টিম যায়, আর তো কিছু যায় না। স্টিম কিন্তু এখানে আসবে না, স্টিম আসলে এটা জুল সাইকেল হবে না, এটা ব্যাটন সাইকেল হয়ে যাবে। ওটা তো ব্যাটনই না, ব্যাপার পাওয়ার সাইকেল অথবা ব্যাটন সাইকেল। হ্যাঁ, ঠিক আছে। তো জুল সাইকেলের এই খেয়াল করেন, এই পিভি ডায়াগ্রামটাতে এই যে এখান দিয়ে কিউ ইন হচ্ছে, এদিক দিয়ে কিউ আউট হচ্ছে, এবং অ্যাজ ইউজুয়াল আগের মতোই সূত্র, জাস্ট 1 মাইনাস 1 বাই আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1, এই সূত্রটাই, অর্থাৎ ওই যে অটো সাইকেলের সূত্রের মতোই মূলত এটা। এবং এটার বেসিক যে সূত্রটা সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইডেড বাই কিউ ইন। তো নেটওয়ার্ক কি? আপনার টারবাইন ওয়ার্ক থেকে কম্প্রেসর ওয়ার্ক বাদ দিলে কিন্তু আপনি নেটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন। এই নেটওয়ার্কটা আপনি বসাই দিবেন এবং কিউ ইন বসাবেন, শেষ। ভাই একটু আগে যে কথাটা বলছিলেন যে মানে টারবাইনে স্টিম প্রবেশ করলে কি সাইকেল হবে, এটা একটু আবার বললে ভালো হবে। ও, টারবাইনে যদি স্টিম প্রবেশ করে তাহলে তো এটা স্টিম পাওয়ার প্ল্যান্ট, আপনি বুঝেন, রাইট? জি স্টিম পাওয়ার প্ল্যান্ট, যদি স্টিম পাওয়ার প্ল্যান্ট হয় তবে সেখানে ইউজ হবে কি ধরনের সাইকেল? ব্যাপার পাওয়ার সাইকেল। জি আর ভাইয়া এটা ব্যাপার জুল সাইকেলটা ব্যাপার পাওয়ার সাইকেল যদি স্টিম ব্যবহার হয় তবে ওই সাইকেলটার নাম হয়ে যাবে ব্যাপার পাওয়ার সাইকেল। ব্যাপার পাওয়ার সাইকেলের আরেক নাম কি? র্যাঙ্কিং সাইকেল না? র্যাঙ্কিন সাইকেল। জি র্যাঙ্কিং সাইকেলের আরেক নাম কি? ব্যাটনও বলে একে। এবার Yes, ব্রেটন জানি না। সাইকেল হ্যাঁ জি ভাই, ব্রেটন জানি সাইকেল না বলে। ভাই। হ্যাঁ, তো এটা কিসের জন্য? এটা স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য। এগুলো আমি করাবো, পাওয়ার প্ল্যান্ট একটা ইয়ে আছে না, এটাতে এইসব জিনিসই করাবো। তারপরে গ্যাসের জন্য আসেন। গ্যাস কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা মূলত ডিপেন্ড করে কিসের উপর? টারবাইনের উপর না? ওই টারবাইনটা কি দিয়ে অপারেট হচ্ছে সেটাই হচ্ছে পাওয়ার প্ল্যান্টের ভাইয়া নামটা। জুল সাইকেল কে মনে হয় বেটন সাইকেল বলে সম্ভবত। হ্যাঁ, হইতে পারে, আমি জানি না, আপনার কথায় কিন্তু আমার বিশ্বাস নাই এখন, ঠিক আছে? আমি তারপরে এখান থেকে ব্যাটন কথাটা উঠাই দিলাম, কনফিউজ হওয়ার দরকার নাই, যতটুকু কনফার্ম অতটুকু লিখলাম। গ্যাস পাওয়ার প্ল্যান্টে আসেন। আপনার জন্য আমার ভিডিও কাট করতে হয়েছে ওই দিন, 2 ঘন্টা সময় নষ্ট করে। আমি বুঝছো গ্যাস পাওয়ার প্ল্যান্ট। তাহলে এখানে যে সাইকেলটা ইউজ হয় এটা হচ্ছে জুল সাইকেল, রাইট? এই জুল সাইকেলকে আপনি কি বলতে পারেন? এই এক বললে